চট্টগ্রাম ফেরার পথে হাসনাত সার্জিসের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা, হত্যা চেষ্টার অভিযোগে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় আইনজীবী সাইফুল, হত্যাকারীদের বিচার সহ ইসকন নিষিদ্ধের দাবি, হত্যায় জড়িত 7 জন সহ আটক 27। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল, জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান ডাক্তার ইউনূসের। হাসিনার আমলের বাপেক্স যেন সচিবের বিলাসিতার স্বর্গরাজ্য, অনুমোদনের তোয়াক্কা না করেই কেনেন ল্যান্ড ক্রুজার, বিপাকে আমদানি কারণ। সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ, ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা, কূটনৈতিক তৎপরতায় নিরসনের দাবি। এবং লেবাননে যুদ্ধবিরতির পর এবার হামাসের হাতে জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতির দাবি ইসরায়েলি জনগণের, বিক্ষোভে হাজারো মানুষ। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার প্রতিবাদে মধ্যরাতে 4 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। চট্টগ্রামের লোহাগাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের চুনতি হাজির মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি। স্থানীয়রা জানায়, ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে এই ঘটনায় অক্ষত রয়েছেন তারা। এদিকে এটিকে হত্যা চেষ্টা দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এতে অংশ নেয় নাগরিক কমিটির সদস্যরাও। বিক্ষোভ সমাবেশে হাসনাত সার্জিসের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানায় তারা। আমাদের বাইকে যারা খুন করেছে, আমাদের বাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপামর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি আমরা। বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কে দিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিবে। দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন জেলে ভরে দেওয়া হয়েছে, তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসি এসে শেষ হয়। এই ঘটনায় প্রাইভেট কারটিকে চাপ দেওয়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের ওপর ইসকন কর্মীদের হামলার ঘটনায় আটক করা হয়েছে আরও 21 জনকে। এদিকে চট্টগ্রামে নিহত সাইফুলের জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে লোহাগড়ার নিজ গ্রামে তাকে সমাহিত করা হয়। সহকর্মী AKM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনার পর কর্মবিরতি ঘোষণা করে আইনজীবী সমিতি। পরে সিসিটিভির ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশের ওপর হামলায় জড়িত আরও 21 জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 11টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার
দাবি জানান তারা। এদিকে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন। এ সময় তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আইনের পথে চলতে সাহায্য করব। আপনারা সকলেই আইনজীবী, আপনারা জানেন যে আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের আওতায় তাকে আসতে হবে। বিক্ষোভ সমাবেশের পর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা এএফ হাসান আরিফ, জেলা প্রশাসক, সিটি মেয়র, সিএমপি কমিশনার সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে দোষীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। সে কোনোদিন আমাদের সম্প্রদায়ভুক্ত হতে পারে। এদিকে দ্বিতীয় জানাজা শেষে সাইফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাক্কাতে। সেখানে লাখো মানুষের ভালোবাসায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাইফুল ইসলাম অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। পুত্র শোকে বিহ্বল হয়ে বাবা কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে চট্টগ্রামের আদালত ভবনে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পুলিশের ওপর হামলার ঘটনায় 76 জনের নাম উল্লেখ করে আলাদা 3টি মামলা করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে। মামলায় 76 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 1400 জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত আইনজীবী হত্যার ঘটনায় আলাদা কোনো মামলা হয়নি। পুলিশ জানায় সংঘর্ষের ঘটনায় 20 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আইনজীবী হত্যার ঘটনায় আরও 7 জনকে আটক করা হয়। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে উচ্চ আদালত। শিউলি রায় রিপোর্ট। গেল 30 অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। এই ঘটনায় ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে বলে উল্লেখ করে সব পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা রক্ষায় আন্তরিক হতে হবে। এতে জনগণের দুর্ভোগ লাঘবে অন্তর্বর্তী সরকারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পরামর্শ দেন তিনি। ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে 1 ঘণ্টার বৈঠক শেষে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপি। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার কথা বলেছেন বলে জানান ফখরুল। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি বলেও জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি কোন পরিস্থিতি আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। এবার সচিবের প্রমোদ বিলাসের জন্য রাষ্ট্রীয় টাকায় কেনা হলো ল্যান্ড ক্রুজার। এ যেন মগের মুল্লুক মন্ত্রণালয়ে বিদ্যুৎ জ্বালানি বিভাগ। স্বৈরাচার হাসিনা আমলের সচিব নুরুল আলমকে খুশি করতে 2024 সালে 2 কোটি টাকার গাড়ি 5 কোটি টাকায় কেনে বাপেক্স কর্মকর্তা। সচিব নুরুল আলমের সরকারি গাড়ি থাকলেও শুধু নিজের প্রমোদ ভ্রমণের জন্য কেনে এই ল্যান্ড ক্রুজার গাড়ি। মন্ত্রণালয় থেকে নেই যার কোনো অনুমতি। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্ট। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে 2024 সালের প্রথম দিকে সচিবের দায়িত্বে ছিলেন নুরুল আলম। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি বাপেক্সে মগের মূল্য কায়েম করেছিলেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে তার রাজত্ব কায়েমের চিত্র। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের জন্য 5 কোটি টাকার গাড়ি কেনার অনুমোদন হয় চলতি বছরের 28 জানুয়ারি বাপেক্সের এক বৈঠকে। মাত্র 8টি উৎপাদন কেন্দ্র ঘিরে বাপেক্স কর্মকর্তাদের জন্য বর্তমানে রয়েছে 25টি জিপ গাড়ি, 70টি সেডান কার, যার মধ্যে অনেকগুলো গাড়ি এখনো পড়ে আছে বাপেক্সের গ্রাউন্ড ফ্লোরে। অথচ এত যানবাহন থাকা সত্ত্বেও 5 কোটি টাকায় ল্যান্ড ক্রুজার কেনেন বাপেক্স কর্মকর্তারা। এ যেন এক বিলাসী স্বর্গরাজ্য। অবাক করা বিষয়, একে তো গাড়িটি ঠিক কোন প্রকল্পে ব্যবহার করা হবে তার কোনো কিছুই উল্লেখ করা হয়নি চিঠিতে। অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়েরও নেই কোনো অনুমতি। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিভাবে এই গাড়িটি কেনেন তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে এক বিশেষ সূত্রে জানা যায়, তৎকালীন জ্বালানি সচিব নুরুল আলমকে উপহার হিসেবে দেওয়ার জন্যই এই গাড়িটি কেনার প্রস্তাব ওঠে। এদিকে 2023 সালের জুলাইয়ে ব্যয় সংকোচনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই নীতি তোয়াক্কা না করেই 5 কোটি টাকা দামের এই গাড়ি কেনে বাপেক্স। দুর্নীতির এখানে শেষ নয়। অনলাইনে দেখা যায় টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের যে গাড়িটি অর্ডার করা হয়েছিল সেই গাড়িটির ভ্যাট ট্যাক্স সহ দাম 3,75 লাখ টাকা। অথচ কর্মকর্তারা বাজেট করে নিয়েছে 5 কোটি টাকা। টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের গাড়িটি কেনার টেন্ডার পায় নাভানা টয়োটা কার শোরুম। বর্তমানে গাড়িটি পৌঁছেছে বাংলাদেশেও। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গাড়িটি বুঝে নিচ্ছে না বাপেক্স।
গাড়ি কেনার অনুমোদনপত্রে স্বাক্ষর রয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আসাদুল্লাহর। গাড়িটি ঠিক কেন কেনা হয়েছে এ নিয়ে তার সাথে কথা বললে তিনি জানান, ওপর থেকে নির্দেশনা থাকার কারণে গাড়ি কেনা হয়েছে। নিজের স্বাক্ষরের বিষয়ে বলেন, এই চেয়ারে যেই থাকুক স্বাক্ষর করতে হয়। আমি যতটুকু জানি ওই ওয়ার্ক অর্ডারের স্বাক্ষর বলতে এখানে পদাধিকার বলে যে ইটিএ ব্যাকিং থাকুক, বুঝছেন? তো ওই মানে ব্যক্তি বিষয়টা কি চেয়ারের যে থাকুক ওই সবগুলোতেই তার স্বাক্ষর করতে হয় কি, মানে এই জন্য সব পার্সেজ অর্ডারই স্বাক্ষর করা লাগে। হ্যাঁ, আমি তো ধরেন নির্দেশনা পাই ওই এমডি স্যারের মাধ্যমে যতটুকু পাই আর কি। হ্যাঁ, এটা আমি যতটুকু শুনেছি উপর থেকে একটা নির্দেশনা ছিল যে বিজিএফ ছিল নাকি এরকম একটা গাড়ি কিনছে, তিতাসের কেনার কথা ছিল, আমাদের একটা কিনতে হবে। হ্যাঁ, এদিকে এই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ভোলায় সবজির দাম অপরিবর্তিত থাকলেও মাছের দাম চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাজারের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, আজকের যে বাজার পরিস্থিতি বলা যায় আলুর দাম অনেকটাই চড়া রয়েছে, যদিও বাজারে কিন্তু নতুন আলুর সরবরাহ রয়েছে। আমরা জেনেছি নতুন আলু কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা এবং পুরাতন যে আলু রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে 70 থেকে 75 টাকা এবং একই সাথে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে এবং রসুনের দাম কিন্তু 220 টাকা রয়েছে। এবং বলা যায় যে শীতকালীন যে অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই দাম চড়া এবং ক্রেতারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে নিত্যপণ্যের দাম তারা প্রতিদিনই ভাবেন যে একটু নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকা তাদের ক্ষোভ রয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। নিত্যপণ্যের যে দরদাম দেখছেন এটি সহনীয় পর্যায়ে রয়েছে কিনা? না, বাজারে যে কাঁচামাল এবং অন্যান্য দ্রব্যমূল্য দিন দিন কাঁচামালের দাম বেড়েই চলছে। আমরা সহনীয় পর্যায়ে নাই, দিন দিন উচ্চ মূল্যে আমরা এইসব পণ্য কিনতে হচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ইশিকা, একই সাথে আমরা মাছ এবং মাংসের বাজারও ঘুরেছি। সেখানে আমরা যেমনটি জেনেছি যে ইলিশের দাম কিন্তু অনেকটাই আকাশ ছোঁয়া, ইলিশের দাম কিন্তু নিয়ন্ত্রণে নেই এবং একই সাথে গরু এবং খাসির মাংসের দাম কিন্তু আমরা জেনেছি যেটি দাম অপরিবর্তিত রয়েছে, তবে মুরগি এবং হাঁসের মাংসের যে দাম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে, সেগুলো কিন্তু 650 টাকা দরে কেজিতে বিক্রি হচ্ছে। এবং একই সাথে আজকের যে চাল বাজারে যে পরিস্থিতি, চালের বাজার কিন্তু বলা যায় অনেকটা স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন চালের দাম কেজিতে কমেছে এবং তারা বলছিল যে চালের বাজারে কোনো রকম অস্থিরতা এই মুহূর্তে নেই, তবে অন্যান্য যে নিত্যপণ্যের বাজার রয়েছে সেগুলোতে কিন্তু অস্থিরতা রয়েছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা দাবি তুলেছেন যাতে নিত্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়, এমনটি দাবি কিন্তু তাদের রয়েছে। তো এ ছিল আজকের বাজারের আমার কাছে সর্বশেষ তথ্য। দ্রব্যমূল্যের লাগাম টানতে এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে বরগুনায় চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। বাজার মূল্যের চেয়ে ক্রেতারা কিছুটা কমে কিনতে পারছেন এই বাজারে, এতে কিছুটা স্বস্তি নিম্ন ও মধ্যবিত্তের। বিস্তারিত সহকর্মী রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে। বরগুনা পৌরবাজারের ন্যায্য মূল্যের দোকান, লাগামহীন নিত্যপণ্যের দামে কিছুটা যেন স্বস্তির বাজার এটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সবার জন্য ন্যায্য মূল্যে নিয়ে বসেছেন সবজির পসরা সাজিয়ে, যেখানে বিক্রি হচ্ছে লাউ, পটল, কপি, শিম, মূলা সহ বেশ কিছু শীতের সবজি। এই দোকানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাজারের তুলনায় এখানে সবজির দাম কম হওয়ায় সাধারণ মানুষ কম দামে মানসম্মত সবজি কিনে কিছুটা আর্থিক সাশ্রয়ী হচ্ছেন। এই উদ্যোগে শুধু কম দামে ভোক্তাদের জন্য সবজি সরবরাহ নয়, অবৈধ সিন্ডিকেট ভাঙতেও চেষ্টা বলছেন শিক্ষার্থীরা। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা। তরকারি কিনতে এসে অনেক সময় ফিরে যায়, তরকারির দাম দেখে আমাদের মধ্যবিত্ত পরিবারের কেনা তো সম্ভব হয় না। মানে বাইরের চেয়ে 10 টাকা কম আজকে পেয়েছি, কিন্তু যদি কন্টিনিউ থাকে হয়তো আশা করি দাম কমবে। এই যে শাক হইলে বাজারে 30 টাকা করে মোড়া, আর আনমেরা বেচছেন 15 টাকা করে মোড়া, তা আমরা বাজার করে শান্তি পেয়েছি। বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে মানুষ আসলে বাজারে আসতে সাহস পায় না। আমি এই তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
শিক্ষার্থীরা বলছেন এই বাজার বসায় এরই মধ্যে ভাঙতে শুরু করেছে সিন্ডিকেট, বাজার কমতে শুরু করেছে দাম। আমাদের সামনে গতকালকে মূলা বিক্রি হয়েছে 40 টাকা করে, আমরা 30 টাকা বিক্রি করাতে তাদের মূলা বিক্রি হয় নাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্রেতার কতটা ভিড়, এত ভিড় সামলাইতে আমরা হিমশিম খাচ্ছি। আসলে যে পরিমাণে প্রভাব ফেলছে, আশা করি এই ধারাবাহিক যদি অব্যাহত থাকে, আশা করি এই বাজারে, এই বরগুনা বাজারে আর মনে হয় সিন্ডিকেট কোনোভাবে সামনের দিকে আগাতে পারবে না। শিক্ষার্থীদের এই উদ্যোগের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওরা কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে এখানে বাজারে বিক্রি করে বাজারের জন্য একটা সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা যায় এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাজারের জন্য মূল্যটা একটু সহনীয় পর্যায়ে আসে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। দুর্মূল্যের এই বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাজার সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তার দোসরদের লুটপাট ও চাঁদাবাজি, দখল বাণিজ্য। কুষ্টিয়ার খোকসায় বিএনপির নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজি ও লুটপাটের উৎসবে মেতেছে একসময়ের জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানের অনুগতরা। সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সদর উদ্দিন খান পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি। তার গুন্ডা বাহিনীর অত্যাচার নির্যাতনে একসময় অতিষ্ঠ ছিল খোকসা এলাকার মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকা ছাড়েন সদর উদ্দিন খান, কিন্তু তার অনুগতরা এখন ভোল পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে নতুন করে শুরু করেছে দখল বাণিজ্য। খোকসার বি মির্জাপুর গ্রামে নজরুল ও তার ভাই বজলুর নেতৃত্বে চলছে অত্যাচার। অন্যের জমি নিজের বলে দাবি করে দখল উৎসবে মেতেছে এই বাহিনী। বাধা দিতে গেলেই নেমে আসছে নির্যাতন। বজলুর রহমান বজলু, ওর ভাই নজরু, তারপরে এই যে বাচ্চু, এরকম আরো কিছু ছেলেপেলে আছে যেগুলো সবগুলোর নাম এখন হয়তো বলা যাচ্ছে না, কিন্তু যখন কোনো অঘটন ঘটাতে যায় তখন এরা 12 থেকে 15 জনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ নিয়ে সেখানে হাজির হয়। স্থানীয়রা বলছেন একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এই নজরুল ও বজলুর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও দখল বাণিজ্য সহ নানা অভিযোগ থাকলেও অভিযোগ করার সাহস পায় না কেউ। এখন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে আবার হয়ে উঠেছেন বেপরোয়া। অন্যায়ভাবে গাছ কেটে নেয়, আমাদের জমি দখল করে নেয়, বিল ছিল এখানে, বিলটা সেই সময় নিয়ে নিয়েছিল আওয়ামী লীগের আমলে, এখন আবার বিএনপির ঘাড়ে চেপে এরা ইয়ে করে। এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান বজলু। আর নজরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন। একদম মিথ্যা, মানে কি আপনি সারা গ্রামে জিজ্ঞেস করেন, একটা লোক যদি আমাদের আঙুল তুলিয়ে কথা বলতে পারে সারা গ্রামে। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তারা বিএনপির কেউ নয়। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তার। এদেরকে আমরা সমর্থন করি না এবং আমরা চাই যে, আমরা দলীয়ভাবে চাই যে প্রশাসন এদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিক, কারণ তারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে, আওয়ামী লীগের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, আমাদের দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে। আর পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। অভিযোগটা আপনার যে কথাটা বললেন সেই কথাটা স্পেসিফিক হইতে হবে, কেমন সেটা দিলে সেটা আমরা দেখবো তদন্ত করে, যদি এরকম সত্যতা আছে সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলস পাল্টিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের এমন অরাজকতা বন্ধে দ্রুতই প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গেল 16 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় সব অর্জন ধূলিসাৎ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার রায়বান গ্রামে হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান রাজনীতিতে গুণগত পরিবর্তন চান। দলের নেতাদের সমন্বয়ে টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন। তার নেতৃত্বে এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, আগের অর্থ বছরের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ। এজন্য ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা। দ্রুত কূটনৈতিক তৎপরতায় আমিরাতের ভিসা সমস্যার নিরসন চান তারা। আশিক ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মো। 2023-24 অর্থ বছরে সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু বছর ঘুরতেই উল্টো চিত্র। এর প্রধান কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
ভিসা জটিলতা নিরসন না হলে এই প্রবাহ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। আমিরাত থেকে বড় একটি রেমিটেন্স দেশে আসে ব্যবহৃত অটো স্পেয়ার পার্টসের ব্যবসা থেকে। অনেকেই এটিকে ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসা বলেও সম্বোধন করেন। একসময় এই খাতটি পাকিস্তান আফগানিস্তানের দখলে থাকলেও বছর 10 ধরে সে স্থান নিয়েছে বাংলাদেশ। ইউনিভার্সাল পার্টস এগুলো সব গাড়ির এভারেজ গাড়ির অ্যাভেলেবল ইউজ পার্টস পাওয়া যায়, ইঞ্জিন পার্টস এবং গাড়ির ছোট ছোট পার্টস গুলো পাওয়া যায়। আর আমার বেসিক কাস্টমার হচ্ছে আফ্রিকান ভিত্তিক আমাদের বিজনেস। আমাদের মেজরিটি 95% কাস্টমার হচ্ছে আফ্রিকান, আর গালফের বিভিন্ন দেশের মধ্যে মোটামুটি 5% কাস্টমার আছে আমাদের। স্পেয়ার পার্টস একটি লাভজনক ব্যবসা হয় বর্তমান সময়েও অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছেন। দেশীয় মালিকানায় থাকা এই প্রতিষ্ঠানে দেশীয়দের অগ্রাধিকার দেওয়া হলেও ভিসা বন্ধ থাকায় অন্যান্য খাতের মতো এখন হুমকির মুখে। আমরা যারা এখানে উদ্যোক্তা আছি, যারা ব্যবসায়ী আছি, আমাদের চয়েসেবল স্টাফ আমরা আনতে পারতেছি না বাংলাদেশ থেকে। এটা আমাদের, আমরা ব্যবসা ধরে রাখবো, টিকিয়ে রাখবো, এটা আমাদের যারা ব্যবসায়ী আছেন সংযুক্ত আরব আমিরাত তারাই জানেন। তো আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন আপনারা চেষ্টা করবেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডেভেলপ করে কিভাবে আমাদের বিষয়টা ওপেন হয়। মূলত অস্ট্রেলিয়া, জাপান, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে ইউজড স্পেয়ার পার্টসগুলো আমদানি রপ্তানি করা হয়। যেহেতু আমাদের কষ্ট হচ্ছে ভিসা বন্ধ, তাই আমাদের যে দেশে যে রেমিটেন্স গুলা এটা অন্য দেশে চলে যাচ্ছে। অন্য দেশে যাওয়ার ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদের উদ্যোগটা অনেক ভালো এবং বাংলাদেশের জন্য ভালো, প্রচুর পরিমাণ রেমিটেন্স। ইনশাআল্লাহ এখানে আমার খুব ভালো লাগছে, এখানে ইয়ং শেফ যারা আছেন তারা এই ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় এখানে বিদেশি থেকে বাংলাদেশের লোকগুলা খুব ভালো ব্যবসা করছে, বিশেষ করে ইয়ং যারা আছে তারা এখানে খুব ভালো ব্যবসা করতেছে। ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের লোকজন পাচ্ছি না এবং আরো জটিলতার কারণে এখানে মনে করেন বাইরের কান্ট্রির লোক নিতে হচ্ছে। আমাদের রেমিটেন্সটা বাইরে যাচ্ছে, আমাদের বাংলাদেশে যাচ্ছে না, এবং অলওয়েজ আমাদের বাংলাদেশি যদি হয় আমাদের জন্য আরো ভালো হবে। 2024-25 অর্থ বছরের জুলাই-অক্টোবরে আমিরাত থেকে রেমিটেন্স এসেছে 136 কোটি 58,50,000 ডলার। এ সময় যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে 141 কোটি 82,80,000 মার্কিন ডলার। বিএমইটির তথ্য অনুযায়ী 1.5 কোটি প্রবাসী রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে আমিরাতে রয়েছেন 10 লাখ এবং যুক্তরাষ্ট্রে রয়েছে 4 লাখ প্রবাসী। তাই দ্রুত কূটনৈতিক তৎপরতায় ভিসা সমস্যা নিরসন চান আমিরাত প্রবাসীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়নের অভিযোগে মিয়ানমার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসি প্রসিকিউটর করিম খান। বুধবার মিয়ানমারের সামরিক শাসক মিন অং লাইংয়ের বিরুদ্ধে এই পরোয়ানা চাওয়া হয়। প্রসিকিউটর জানান 2017 সালের 25 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারের সশস্ত্র বাহিনী, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। 3 বিচারকের সমন্বয়ে একটি প্যানেল এ বিষয়ে তদন্ত করবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময় সীমা বেঁধে না দেওয়া হলেও সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে প্রায় 3 মাস সময় লাগে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জান্তা সরকার। লেবাননে যুদ্ধবিরতির পর এবার হামাসের হাতে জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতির দাবি ইসরায়েলি জনগণের। বুধবার জেরুজালেমে হামাস ইসরায়েলের মধ্যে দ্রুত একটি চুক্তির জন্য বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ, করেন বন্দীদের ফিরিয়ে আনার দাবি। নাসরিন আক্তারের রিপোর্ট। লেবাননের যুদ্ধবিরতির পথে হাঁটতে চাইছে ইসরায়েলবাসী। গাজায়ও একইভাবে একটি মধ্যস্থতা চুক্তি সম্ভব বলে মনে করছেন ইসরায়েলি জনগণ। এজন্যই নেতানিয়াহু প্রশাসনের দৃষ্টি আকর্ষণে করেন বিক্ষোভ মিছিল। বুধবার জেরুজালেমে হয় এ প্রতিবাদ সমাবেশ। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে বুধবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাস্তুহারা মানুষ। তাদের উচ্ছ্বাস যেন এবার স্পর্শ করেছে ইসরায়েলি বাসিন্দাদের মনও। হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনতে তাই একই রকম কোনো চুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছেন জিম্মি ব্যক্তিদের পরিবারগুলো। আমরা এখানে বিক্ষোভ করছি কারণ আমরা মনে করি যে একটি যুদ্ধবিরতি সম্ভব। উত্তরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এখনই সময় দক্ষিণেও একটি যুদ্ধবিরতির। 418 দিন ধরে 101 জন বন্দী অপেক্ষা করছেন নেতানিয়াহু প্রশাসনের একটি সঠিক সিদ্ধান্তের জন্য। এখনই যুদ্ধবিরতি করুন এবং তাদের ফিরিয়ে আনুন। এ সময় বিক্ষোভ মিছিলে এক হয়ে স্লোগান দেন প্রায় 1000 জনগণ। প্ল্যাকার্ড হাতে দাবি তোলেন হামাসের হাতে বন্দীদের দ্রুত ফিরিয়ে আনার।
রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। আশা করছি খুব শীঘ্রই সুসংবাদ শুনতে পারবো। প্রতিটি দিন তাদেরও পরিবারগুলোর কাছে জাহান্নামের মতো। এটার সাথে কোনো কিছুর তুলনা করতে পারি না। আমরা সবাই নারকীয় যন্ত্রণা ভোগ করছি, কারণ আমরা তাদের কোনোভাবেই সাহায্য করতে পারছি না। প্রায় 101 জিম্মি গাজায় হামাসের শিবিরে বন্দী। অনেকদিন ধরে বন্ধ দুই দলের মধ্যে আলাপ আলোচনা। নেতানিয়াহু প্রশাসনের দাবি হামাস নির্মূল করে তাদের ফিরিয়ে আনবে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের অনমনীয়তায় কোনো চুক্তি হচ্ছে না বলে অভিযোগ হামাসের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে কোনো দলই জয়লাভ করেনি। সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ছাড়া পথ ছিল না বলে মন্তব্য করেছেন লন্ডন স্কুল অফ হোম ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেস। তবে যুদ্ধবিরতি আঞ্চলিক সংঘাতের মূল বিষয়গুলিকে সমাধান করবে না বলে মত অনেকের। এদিকে আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন লেবানন সরকারের কাছে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরও জানাচ্ছেন আফরিন মৌ। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি শুরুর পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের মতামত তুলে ধরেছেন বিশ্লেষকরা। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেস বলেন, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে কোনো দলই জয় লাভ করেনি। যুদ্ধে নেতানিয়াহু প্রশাসন জয়ের দাবি করলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। কারণ হিসেবে তিনি বলেন, লেবাননে সক্রিয় আছে গোষ্ঠীটি। বাস্তুচ্যুতদের দেশে ফেরার পর পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথই খোলা ছিল না বলে মন্তব্য করেন ফাওয়াজ। এদিকে আবার মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাময়িক সমস্যার সমাধান করেছে। তবে আঞ্চলিক সংঘাতের মূল বিষয়গুলি এখনও আগের মতোই আছে বলে মত পেন্টাগনের মধ্যপ্রাচ্যের সাবেক উপদেষ্টা জেসমিন এল গামালের। তবে 60 দিনের এ যুদ্ধবিরতি স্থায়ী সমাধানের ভিত্তি তৈরি করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। আমেরিকান নিরাপত্তা কেন্দ্রের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কর্মসূচির সিনিয়র পরিচালক জোনাথন লর্ড বলেন, ইসরায়েল বিশ্বাস করে তারা হিজবুল্লাহর ভিত্তিকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তবে তারা বাস্তব চিত্র এড়িয়ে যাচ্ছে বলেও মনে করেন তিনি। ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা এবং নেতৃত্বকে ধ্বংস করতে অনেকাংশে সফল হয়েছে এবং লেবানন এই অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিক থেকে আমি মনে করি ইসরায়েল কৌশলগতভাবে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্যদিকে আঞ্চলিক বিশ্লেষক আভি মেলামেদের মতে, লেবানন সরকারের কাছে এই মুহূর্তে সার্বভৌমত্ব পুনরুদ্ধার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক অবকাঠামো পুনর্নির্মাণে সক্ষম হলে আরেক দফা সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন আভি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে তারা। অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণ এবং বল দখলে আধিপত্য দেখায় লিভারপুল। বেশ কিছু ভালো আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। 52 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথম লিড নেয় অলরেডরা। 59 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। এর 10 মিনিট পরেই একই পরিণতি ভোগ করেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। 76 মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। এই জয়ে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো লিভারপুল। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন।